আজকে তোমাদের এটা হবে জেসি বোস আ বিউটিফুল মাইন্ড। তো এটা তো আমরা জেসি বোস সম্বন্ধে তো সবাই জানি। এখানে একটা ওয়ার্ড আমরা পাবো, দেখবে বায়োগ্রাফি। আরেকটি ওয়ার্ড পাবো আমরা অটোবায়োগ্রাফি। তো এদের মধ্যে পার্থক্য কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বায়োগ্রাফি এন্ড অটোবায়োগ্রাফি? সো বায়োগ্রাফিটা কি? যে বায়োগ্রাফিটা লেখক মানে যার সম্বন্ধে বায়োগ্রাফি সে নিজে লিখছে না, বাট অটোবায়োগ্রাফিটা কি? যেখানে যার বায়োগ্রাফি সে নিজেই লিখছে। সো দ্য বায়োগ্রাফি রিটেন বাই দ্য সেম পারসন, সেটা হচ্ছে অটোবায়োগ্রাফি। তো আমি আমার বায়োগ্রাফি লিখছি, তা সেটা হবে অটোবায়োগ্রাফি। কিন্তু আমি তোমাদের বায়োগ্রাফি লিখবো, অন্য কারো যদি কারো বায়োগ্রাফি লিখি, সেটা হয়ে যাচ্ছে বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি হচ্ছে না। ওকে, এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন বায়োগ্রাফি অ্যান্ড অটোবায়োগ্রাফি। তো আজকে যে ক্যারেক্টার জগদীশ চন্দ্র বোস, আচার্য জগদীশ চন্দ্র বোস আ বিউটিফুল মাইন্ড, এটা একটু ওয়ান টাইপ অফ বায়োগ্রাফি লেখা হয়েছে, যেটা লেখকটা জগদীশ চন্দ্র বোস নিজে নন। ওকে, কারণ জগদীশ চন্দ্র বোসের সম্বন্ধে তোমরা হয়তো জানো যে এত বড় সায়েন্টিস্ট আমাদের দেশে আর কোনদিন জন্মগ্রহণ করেনি এখনো পর্যন্ত। এত চারিদিকে যার ভার্সিটি লাইফ আমরা দেখতে পেয়েছি, সমস্ত বিষয়ে উনি জানতেন। উনি একাধারে ছিলেন ফিজিস্ট, বায়োলজিস্ট, বোটানিস্ট, আবার উনি ছিলেন রাইটার, ভালো স্টোরি টেলার। সায়েন্স ফিকশনে উনি অনেক বই লিখেছেন, এবং বাংলার মধ্যে সর্বপ্রথম সায়েন্স ফিকশনে যদি কেউ লিখে থাকেন সেটা হচ্ছেন কিন্তু জগদীশ চন্দ্র বোস। আমি এগুলো পাবো আজকে। এবার যে ফিজিস্ট বললাম, ফিজিস্ট কার দিকে বলছে? যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করছে। বায়োলজিস্ট কার দিকে বলছে? প্রাণীবিদ্যা নিয়ে পড়াশোনা করছে, তাদেরকে বলা হচ্ছে বায়োলজিস্ট। বোটানিস্ট যে উদ্ভিদ বিদ্যা নিয়ে পড়াশোনা করছে, তাদেরকে বলা হচ্ছে বোটানিস্ট। এগুলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলা হয়। ঠিক একরকম ভাবে যদি বলি যে আমরা ওয়ান হু লাভস ম্যানকাইন্ড, তাহলে ফিলান্থ্রপিস্ট। এই যে ব্যাপারগুলো, এইগুলোকে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। যদি বলি আমরা যে ধরো অটোক্রেসি, ব্যুরোক্রেসি। ব্যুরোক্রেসি মিনস কি? যে এমন একটা মানে হচ্ছে আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থা, সেটাকে বলা হচ্ছে ব্যুরোক্রেসি। ডেমোক্রেসি, যেখানে গণতন্ত্রের মধ্যে শাসন ব্যবস্থা করা হয়, দ্য কান্ট্রি রুল বাই দ্য ডেমোক্র্যাট পিপল, তখন সেটা হচ্ছে ডেমোক্রেসি। তো এই যেগুলোকে বলা হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সেগুলোও আমরা এখানে কিছু কিছু ওয়ার্ড আমরা এখানে পাবো। ওকে, সো লেটস স্টার্ট। Historically, in 1895, India was under British rule. A different history was made that year at the town hall in Calcutta. So, historically, একটা ওয়ার্ড আমরা পেলাম এখান থেকে, historically. এটা কি? এটা হচ্ছে অ্যাডভার্ব পার্টস অফ স্পিচ। তোমাদের পার্টস অফ স্পিচ সম্বন্ধে আমি আগে কিছু কিছু আইডিয়া দিচ্ছি। সো এটা হচ্ছে অ্যাডভার্ব। এটা খুব ভালো করে মনে রাখতে হবে, প্রতিটা ওয়ার্ডের পার্টস অফ স্পিচটা কি। ওকে, সো হিস্টোরিক্যালি মানে ঐতিহাসিকভাবে ইন 1895, 1895 সালে তখন কি আমাদের দেশটা ব্রিটিশের অধীনে আছে। তো সেই সময় যে ইতিহাসগুলো, কি ইতিহাস ছিল? সেই সময় ইতিহাসগুলো ছিল সবগুলোই ফ্রিডম ফাইটিং হিস্ট্রি। বাট আজকের ইতিহাসটা কিন্তু ফ্রিডম ফাইটিং হিস্ট্রি থেকেও একটু অন্যরকম হিস্ট্রি। সেটাই বলা হয়েছে ডিফারেন্ট হিস্ট্রি ওয়াজ মেড, তৈরি করা হয়েছিল দ্যাট ইয়ার, সেই সময়ে টাউন হলে ইন দ্য ক্যালকাটা। এবার সেটা কি হয়েছিল ঘটনাটা? An interesting demonstration was performed by জগদীশ চন্দ্র বোস। দেখো এখানে ভয়েস চেঞ্জ করা হচ্ছে। যখন তোমরা পড়বে না, প্রতিটা লাইনকে খুঁটিয়ে দেখবে যে এখানে কি কি ইংরেজি কিরকম ভাবে ব্যবহার করা হচ্ছে, তাহলে দেখবে তোমরা ইংরেজিতে লিখতেও খুব সুন্দর করে পারবে। পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা, ইন্টারেস্টিং ডেমনস্ট্রেশন ওয়াজ পারফর্ম করা হয়েছিল কার দ্বারা? বাই জগদীশ চন্দ্র বোস। ওকে, তারপর দেখো বোসের পর একটা কমা দেওয়া আছে, তার মানে ওনার সম্বন্ধে এবার ডেসক্রাইব করা হচ্ছে। And assistant, জগদীশ চন্দ্র বোস কে ছিলেন? an assistant professor of presidency college, presidency কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন। Everyone was overwhelmed when the electromagnetic waves traveled from the lecture hall to a third room about 75 meters away. সবাই খুব উদ্গ্রীব, উৎকণ্ঠা, ভীত সন্ত্রস্ত হয়ে বসে আছে। 75 মিটার দূর থেকে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আসছে। এটা সবার কাছে একটা নতুন একটা জিনিস, আগে কোনোদিন ঘটনা ঘটেনি, তার জন্য সবাই ওভারহট হয়ে আছে। These waves pass through three solid walls, তিনটে মোটা মোটা সলিড ওয়ালস পাস করে আসছে। This was a remarkable and path-breaking incident. এটা ছিল একটা রিমার্কেবল, চিরস্মরণীয় ঘটনা, which paved the way for future research all over the world. মানে একটা মানে গোটা বিশ্বের যারা রিসার্চ করছে তাদের কাছে একটা নতুন দরজা খুলে দিয়েছিল, নতুন রাস্তা খুলে দিয়েছিল রিসার্চ করার জন্য। উনি তো ওখানে স্টপ করে গেলেন, বাকিটা সবার কাছে পৌঁছে দিয়েছিলেন। এবার আমরা চলে আসছি জগদীশ চন্দ্র বসুর একদম চাইল্ডহুড থেকে শুরু করছি।
Born on 30th November 1858 at Bikrampur, now Munsiganj district of Bangladesh. বিক্রমপুরে জন্মগ্রহণ করেছিলেন, যেটা এখন মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টে বাংলাদেশের মধ্যে। জগদীশ চন্দ্র বোস ওয়াজ এ ম্যান অফ ডাইভার্স ট্যালেন্টস। তার প্রতিভা ছিল চারিদিকে, ডাইভার্স ট্যালেন্টস, আ ফিজিস্ট, আ বায়োলজিস্ট, আ বোটানিস্ট, অ্যাজ ওয়েল অ্যাজ আ রাইটার অফ সায়েন্স ফিকশন। আগেই বলেছি তোমাদেরকে যে উনি ফিজিস্ট, একাধারে বায়োলজিস্ট, একাধারে বোটানিস্ট, আবার একাধারে সায়েন্স ফিকশন লেখক। হিজ ফাদার ভগবান চন্দ্র বোস ওয়াজ আ লিডার অফ দ্য ব্রাহ্ম সমাজ। হি ওয়ার্কড অ্যাজ ডেপুটি ম্যাজিস্ট্রেট ইন ফরিদপুর। ওনার বাবা তাহলে কি ছিলেন? ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। উনি কোথায় কোথায় কাজ করেছেন? ফরিদপুর, বারওয়ান অ্যান্ড ইন আদার প্লেস। জগদীশ চন্দ্র's এডুকেশন স্টার্টেড ইন ভার্নাকুলার স্কুল। জগদীশ চন্দ্রের যে স্কুলিং লাইফটা কোথা থেকে শুরু হয়েছিল? ভার্নাকুলার স্কুল। ভার্নাকুলার স্কুল মিনস যে স্কুলে মাতৃভাষাকে বেশি করে গুরুত্ব দেয়। তখন মাতৃভাষা আমাদের কি ছিল? বাংলা। তো বাংলার মাধ্যমে পড়ানো হতো, মানে বাংলা মিডিয়াম স্কুল বেসিক্যালি। এবার এখানে দেখো জগদীশ চন্দ্রস বলে একটা অ্যাপোস্ট্রফিস এস দেওয়া হয়েছে, তাই এটাকে কি বলা হয়? পজেসিভ কেস। নাউন এগুলোকে কি বলা হয়? পজেসিভ কেস। কোন নাউনের সঙ্গে তো আমরা অফ লাগাতে পারি না, তো তার জন্য এখন নাউনের সঙ্গে যখন আমরা অ্যাপোস্ট্রফিস এস ইউজ করি, দ্যাট মিন্স পজেসিভ, মানে বাংলায় রয়ের বিভক্তি হয় এটা। কিন্তু একটা মনে রাখবে, আমরা যে অ্যাপোস্ট্রফিস এস ইউজ করি একমাত্র লিভিং থিংস এর ক্ষেত্রে ইউজ করি, নন লিভিং থিংস এর কিন্তু আমরা অ্যাপোস্ট্রফিস এস ইউজ করি না। তুই বলতে পারো না টেবলস হ্যাজ ফোর লেগস, এটা বলতে পারো না। ওকে, কারণ টেবিলটা তো নন লিভিং থিংস না, লিভিং থিংস তো নয়। কিন্তু আবার এখানে আবার কিছু কিছু আমরা ব্যতিক্রম ঘটনা ঘটিয়ে থাকি, বিশেষ করে যেগুলো খুব হিউজ, দ্য সান, আর্ট, এগুলোর সঙ্গে কিন্তু আবার অ্যাপোস্ট্রফিস এস আমরা ইউজ করতে পারি। আন্ডারস্ট্যান্ড? ওকে। সো ভার্নাকুলার স্কুলে পাঠানো হয়। তার বাবা কি ভাবতেন? তার বাবা বিশ্বাস করতেন, বিলিভ দ্যাট ওয়ান মাস্ট নো ওয়ানস মাদার টাং বিফোর লার্নিং এনি আদার ল্যাঙ্গুয়েজ। উনি বিশ্বাস করতেন যে একজন অতি অবশ্যই জানা দরকার তার নিজের মাতৃভাষাকে শিখতে গেলে। ওকে, তো এখানে দেখো মাস্ট আমরা আগে পেয়েছি। মাস্টার কি বলা হয়? মোডালস বলা হয়, তাই তো? মাস্টার কি বলা হয়? মোডালস বলা হয়। এবার আরেকটা সেন্টেন্স এখানে আমরা পাচ্ছি, দেখো এটাও খুব মজার একটা বেশ ব্যাপার, এটা সবসময় মনে রাখবে তোমরা, যে এই যে সেন্টেন্সটা লিখছি দেখো, ওয়ান মাস্ট নো ওয়ানস মাদার টাং। দেখতে পেয়েছো তো? সেন্টেন্সটা শুরু হচ্ছে ওয়ান দিয়ে, এখানে কি করা হয়েছে? একটা অ্যাপোস্ট্রফি এস ইউজ করা হয়েছে। মানে ওয়ান দিয়ে সেন্টেন্স থাকলে তারপরে যদি ওয়ান ইউজ করা হয় অতি অবশ্যই সেটা অ্যাপোস্ট্রফি এস থাকবে। ওয়ান ওয়ান্স। আর একটা সেন্টেন্স নিচ্ছি, ধর ওয়ান শুড কেপ্ট ওয়ানস প্রমিস। তো এখানে কি করলা হলো? ওয়ান ওয়ান্স, একই রকম নিশ্চয় করা হয়েছে। পরে দেখো আরেকটা সেন্টেন্স এখানে দেওয়া হয়েছে, ওয়ান শুড নো ওয়ানস ওন পিপল। এখানেও কিন্তু ওয়ান ওয়ান্স, তাহলে এটাকে ব্যালেন্সিং সেন্টেন্স বলা হয়। মানে এখানে ওয়ান দিলে এখানে ওয়ান্স ইউজ করতে হবে, কিন্তু অনেক সময় কমন এরর দিয়ে দেয়। তো স্পিকিং এট দ্য বিক্রমপুর কনফারেন্স, মানে এটা পরবর্তীকালে জগদীশ চন্দ্র বোস একটা ঘটনাতে উনি বলেছিলেন, এটা উল্লেখ করেছিলেন যে বাবা আমাকে ভার্নাকুলার স্কুলে পাঠিয়েছিল। কেন? না, যে বাবা ভাবতেন যে একজন মানুষকে শিখতে গেলে তার নিজের মাতৃভাষাটাকে ভালো করে শিখতে হবে। অ্যাট দ্যাট টাইম উনি আরো বলেছিলেন, সেন্ডিং চিলড্রেন টু ইংলিশ স্কুল ওয়াজ এ প্রিভিলেজ স্টেটাস সিম্বল। সেই সময় যদি কোনো ছেলেকে ইংলিশ মিডিয়ামে পাঠানো হয় তাহলে সেই ছেলেটা একটা প্রিভিলেজ, মানে একটা স্টেটাস সিম্বল ছিল একটা, যে আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, দেখো কত বড় স্ট্যাটাসে আমি বিলংস করছি। ইন দ্য ভার্নাকুলার স্কুল, ওই স্কুলটাতে কি হয়েছিল? টু হুইচ আই ওয়াজ সেন্ট, যেখানে আমাকে পাঠানো হয়েছিল। টু হুইচ আই ওয়াজ সেন্ট, যেখানে আমাকে পাঠানো হয়েছিল। দ্য সন অফ দ্য মুসলিম অ্যাটেন্ডেন্ট অফ মাই ফাদার স্যাট অন মাই রাইট সাইড। আমার ডান দিকে যে বসতেন সে হচ্ছেন আমার বাবার যে মুসলিম অ্যাটেন্ডেন্ট ছিল। মানে অ্যাটেন্ডেন্ট মানে কি? বাবার পরিচয় টাইপের আর কি, যে সব কথাতেই তাকে ডাকলে পাওয়া যেত। তার ছেলে আমার পাশে বসতো। অ্যান্ড দ্য সান অফ ফিশারম্যান, এবং একজন জেলে, তার ছেলে আমার পাশে বসতো বাঁ দিকে। দে ওয়ার মাই প্লেমেটস, তারা ছিল আমার খেলার সঙ্গী। আই লিসেন্ড স্পেলবাউন্ড টু দ্য স্টোরিজ, আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনতাম তাদের গল্প। অফ বার্ডস, পাখির গল্প। অ্যানিমালস অ্যান্ড অ্যাকুয়েটিক ক্রিয়েচার, যারা জলজ প্রাণী তাদের, অ্যাকুয়েটিক জলজ। হ্যাঁ, পারহ্যাপস দিস স্টোরিজ ক্রিয়েটেড ইন মাই মাইন্ড আ কিন ইন্টারেস্ট ইন ইনভেস্টিগেটিং দ্য ওয়ার্কিংস অফ নেচার। এই ধরনের গল্পগুলো আমার মধ্যে একটা প্রচুর কৌতূহলের সৃষ্টি করেছিল, কিন ইন্টারেস্ট তৈরি করেছিল একটা,
যে তারা কিভাবে জীবনযাপন করে এই প্রকৃতির মধ্যে, এইগুলো জানার জন্য। When I returned home from school, আমি যখন বাড়ি ফিরতাম স্কুল থেকে, accompanied by মানে আমার সঙ্গে থাকতো, সো accompanied by এটা প্রিপোজিশন, accompanied এর পরে বাই প্রিপোজিশন বসবে, accompanied by my school fellows, আমার যারা স্কুলের বন্ধু তারা আমার সঙ্গে থাকতো। My mother ওয়েলকাম, সবাইকে খুব ভালো করে স্বাগতম জানাতো, and fed all of us, এর প্রত্যেককেই খেতে দিত, without discrimination, কোনো বাদ বিচার না করে। It was because of my childhood friendship with them that I could never feel that there was creatures who might be labeled low caste, এবং আমার মনে হয় তাদের সঙ্গে যখন আমি সময়টা কাটিয়েছিলাম, যে উপরওয়ালা যে সৃষ্টিকর্তাকে লো কাস্ট বা হিন্দু মুসলিমের যে বিভেদ, টু কমিউনিটিস, এই ব্যাপারটা তার মধ্যে কোনোদিন আসেইনি। ইন 1869 সালে বোস জয়েন্ট হেয়ার স্কুল, বোস কোথায় জয়েন করলেন? 1869 উনি জয়েন করলেন হেয়ার স্কুলে, অ্যান্ড 6 years later, আরো 6 বছর পর, হি ওয়াজ অ্যাডমিটেড টু সেন্ট জেভিয়ার্স স্কুল ইন ক্যালকাটা, সেন্ট জেভিয়ার্স স্কুলে উনি 6 বছর পরে ভর্তি হলেন। হি পাসড দ্য এন্ট্রান্স এক্সামিনেশন অ্যান্ড জয়েন্ট সেন্ট জেভিয়ার্স কলেজ অফ ক্যালকাটা, পরবর্তীকালে স্কুল পড়া শেষ করে উনি সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হলেন। ইট ওয়াজ হিয়ার দ্যাট হি কেম ইন কন্ট্যাক্ট উইথ জেসুইট ফাদার ইউগেন, এখানে উনি একজন মানুষের সংস্পর্শে এলেন যার নাম ছিল জেসুইট ফাদার ইউগেন ল্যাফান্ট, হু প্লেইড এ সিগনিফিক্যান্ট রোল, উনি একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিলেন ওনার জীবনে, ইন ডেভেলপিং হিজ ইন্টারেস্ট ইন ন্যাচারাল সায়েন্স, এই যে প্রকৃতি বিজ্ঞানের উপরে যে আগ্রহ ওনার মধ্যে প্রথম এই বেশি করে জন্মে দিয়েছিলেন ওই মানুষটি। এই যে who played a significant role in developing his interest in natural science. So Father Eugen Lafont, who played, এখানে কি একটা ক্লজ ইউজ করা হয়েছে, কি ক্লজ ইউজ করা হচ্ছে? অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করা হয়েছে, কারণ ওনার সম্বন্ধে বলা হচ্ছে who played a significant role. ওকে, লেটার পরবর্তীকালে বোস ওয়েন্ট টু ইংল্যান্ডে গিয়েছিলেন, অ্যান্ড সিকিউরড অ্যাডমিশন ইন ক্রাইস্ট কলেজ কেমব্রিজ টু স্টাডি ন্যাচারাল সায়েন্স, এবং সেই ক্রাইস্ট কলেজ কেমব্রিজে প্রকৃতি বিজ্ঞান নিয়ে উনি পড়াশোনা করেছিলেন। ইন 1884 হি রিসিভড দ্য ন্যাচারাল সায়েন্স টিপোজ ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ, 1884 সালে উনি একটা ন্যাশনাল সায়েন্স টিপোজে একটা পেয়েছিলেন, এবং পরবর্তীকালে বিএসসি ডিগ্রি পাস করেছিলেন ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে। দ্য ফলোয়িং ইয়ার, সেই বছরেই বোস জয়েন্ট প্রেসিডেন্সি কলেজে কলকাতাতে উনি জয়েন করেছিলেন অ্যাজ অফিসিয়েটিং প্রফেসর অফ ফিজিক্সের প্রফেসর হিসাবে। বাট এখানে একটা ঘটনা ঘটে গেল। কি ঘটনা ঘটলো? বাট হি ওয়াজ নট প্রোভাইডেড ফেসিলিটিস অফ রিসার্চ, তাকে রিসার্চ করার জন্য কোনো ফেসিলিটি দেওয়া হতো না। হি ওয়াজ অলসো অফার্ড লোয়ার স্যালারি, তাকে কম বেতন দেওয়া হতো দেন হিজ ইউরোপিয়ান কলিগস, তার যারা অন্য ইউরোপিয়ান কলিগসরা ছিল তাদের থেকে, একই কোয়ালিফিকেশন সবকিছু এক, কিন্তু যেহেতু ভারতীয় নেটিভ তার জন্য একে বেতন কম দেওয়া হতো। বোস হ্যাড এ রিমার্কেবল সেন্স অফ সেলফ রেসপেক্ট, তার নিজস্ব আত্মসম্মান জ্ঞান সাংঘাতিক রকম ছিল, অ্যান্ড ন্যাশনাল প্রাইড, এবং গর্ব ছিল নিজের। দেয়ারফোর, তার ফলে কি ঘটনা ঘটলো? এই যে দেয়ারফোর, এটা কি? এটাও কিন্তু অ্যাডভার্ব। দেয়ারফোর, দেয়ারফোর অ্যাজ এ সাইন অফ প্রোটেস্ট, এটা বিরোধিতা করার জন্য উনি কি করলেন? হি কন্টিনিউড হিজ টিচিং অ্যাসাইনমেন্ট ফর 3 years উইদাউট অ্যাকসেপ্টিং হিজ স্যালারি, উনি কোনো বেতন না নিয়েই 3 বছর শিক্ষকতা করে গেলেন। ফাইনালি, শেষ পর্যন্ত, the director of public instruction and the principal offered him a permanent teaching post, পরবর্তীকালে যে প্রিন্সিপাল ছিলেন ওনাকে পার্মানেন্ট টিচিং পোস্ট দিতে বাধ্য হয়েছিলেন। এবার আমরা যাচ্ছি ইউনিট 2 তে, কি আছে দেখে নিই একটু। বোস হ্যাজ ইনভেন্টেড সেভারাল সেন্সিটিভ ইনস্ট্রুমেন্টস, উনি খুব অনেক যন্ত্র আবিষ্কার করেছিলেন। ইনভেন্টেড মিন্স আবিষ্কার করা, ডিসকভার মানেও আবিষ্কার করা, কিন্তু এর মধ্যে পার্থক্য কি? ইনভেন্টেড যে নতুনভাবে আবিষ্কার করা, যেটা আগে কোনোদিন ছিল না। ডিসকভারটা কি? যেটা আগে ছিল বাট মানুষ জানতো না, সেটা হচ্ছে ডিসকভার। কলম্বাস ডিসকভার আমেরিকা, কলম্বাস ইনভেন্টেড আমেরিকা হবে না, কারণ আমেরিকাটা ছিল কিন্তু মানুষ জানতো না, তাই জন্য সেটা হচ্ছে ডিসকভার। ধরো তোমার একটা পেন হারিয়ে গেছে, ওকে, তুমি খুঁজেই পাচ্ছ না পেনটা কোথায় আছে, কিন্তু হঠাৎ করে পেয়ে গেলে অনেকদিন পর, ধরো 6 মাস পর পেলে, তার ডিসকভার। কিন্তু আবিষ্কার করলে কোথা থেকে, তুমি তো খুঁজে পাচ্ছিলে না, ওটা নট ইনভেন্টেড দেন। ওকে, সো বোস হ্যাড ইনভেন্টেড সেভারাল সেন্সিটিভ ইনস্ট্রুমেন্টস। কি কি আবিষ্কার করেছিলেন উনি? ওয়ান অফ দেম ইজ দ্য
ক্রেস্কোগ্রাফ, ইটস ভেরি ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট। ক্রেস্কোগ্রাফটা কিসের জন্য ইউজ করা হয়? হুইচ ইজ ইউজ টু মেজার দ্য গ্রোথ রেট অফ প্ল্যান্টস। এখানেও দেখো একটা ক্লজ ইউজ করা হয়েছে, ক্রেস্কোগ্রাফ হুইচ ইজ ইউজড, যেটা ব্যবহার করা হয় টু মেজার দ্য গ্রোথ রেট অফ প্ল্যান্টস। আন্ডারস্ট্যান্ড? থ্রু হিজ এক্সপেরিমেন্টস, তার যে এক্সপেরিমেন্টগুলো উনি করেছিলেন, বোস দেখিয়েছিলেন দ্যাট প্ল্যান্টস বিহেভ ইন দ্য সেম ম্যানার অ্যাজ হিউম্যান বিংস। মানুষ যেমন ব্যবহার করে, মানুষ অন্যান্য যেমন বিহেভ করে, প্ল্যান্টও একই রকম ভাবে বিহেভ করে। যদিও প্ল্যান্টস টেক লঙ্গার টু রেসপন্ড দ্যান অ্যানিমালস, তো প্রাণীদের থেকে গাছের নিতে একটু সময় লাগে, রেসপন্ড করতে একটু সময় লাগে। উনি প্রমাণ করে দিয়েছিলেন দ্যাট প্ল্যান্টস আর সেন্সিটিভ, যেমন আমাদের চোখে যদি হঠাৎ করে তাপমাত্রা বাড়ানো হয়, ঠান্ডা হয়, জোরে আলো দেওয়া হয়, জোরে শব্দ দেওয়া, আমরা কি করি? আমরা রিয়াক্ট করি। গাছও কিন্তু একই রকম ভাবে রিয়াক্ট করতে পারে এক্সটার্নাল স্টিমুলি দিয়ে, জাস্ট লাইক হিউম্যান বিংস। বাই ইনজেক্টিং পয়জন ইনটু এ লিভিং প্ল্যান্ট, বোস শোড দ্যাট দে রিয়াক্ট ইন দ্য সেম ম্যানার অ্যাজ উই ডু। যদি বিষ প্রয়োগ করা হয়, মানুষ যেমন রিয়াক্ট করে, কষ্ট পায়, গাছটাও কিন্তু একই রকম ভাবে কষ্ট পায়। Scientific research on electromagnetic waves was initiated by J.C. Bose in the late 19th century. যে প্রথম গল্পটা শুরু করি আমরা, এই গল্পটা শুরু করেছিলাম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, যেটা 1900 শতাব্দীর শেষের থেকে শুরু করেছিলেন উনি। ইট ওয়াজ দ্য ইটালিয়ান সায়েন্টিস্ট, পরবর্তীকালে ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কোনি, হু গট দ্য পেটেন্ট ফর দ্য ইনভেনশন। কিন্তু উনি কিন্তু এই ইনভেনশনটার পেটেন্ট মানে সত্তা উনি নিয়ে রেখেছিলেন। And who got the patent for this invention of wireless telegraphy. But we must remember that Bose's public demonstration in Calcutta along the same lines happened much earlier. কিন্তু জগদীশ চন্দ্র বসু যেমন এটা করেছিলেন মার্কনির অনেক আগে থেকে, তার হিসাব মতো অরিজিনাল যদি কারো পেটেন্ট নেওয়ার কথা ছিল, সেটা কার ছিল? জগদীশ চন্দ্র বসু নেওয়ার ছিল, কিন্তু উনি সেটা নেননি। Instead of looking for commercial benefit for his invention, Bose made his invention public in order to allow others to advance further along the lines of his research. মানে উনি এটা থেকে ব্যবসায়িক স্বার্থ কায়েম না পেয়ে উনি এটাকে ওপেন করে দিয়েছিলেন, যাতে করে অন্যান্যরা ওনার ওই রিসার্চেও কাজ করে আরো অন্য বড় কিছু রিসার্চ করতে পারেন। However, Bose's place in history was now being re-evaluated. কিন্তু বর্তমানে এখন এটা আবার নতুন করে রিইভ্যালুয়েট করা হচ্ছে জগদীশ চন্দ্র বসুর কত রকম ক্যারেক্টার, কত রকম উনি রিসার্চ করেছিলেন সায়েন্সের জগতে। দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট, এই যে ভারতীয় বিজ্ঞানী, was eventually crowned with glory when he was awarded knighthood by the British government in 1917. কিন্তু উনিও অনেক পুরস্কার পেয়েছিলেন। 1917 সালে ব্রিটিশ গভর্নমেন্ট ওনাকে নাইটহুড উপাধি দেওয়া হয়েছিল। নাইটহুড উপাধি মানে স্যার বলা হয়, নামের সঙ্গে নামের আগে কি লাগানো হয়? স্যার পদটা ইউজ করা হয়, মানে টাইটেল বলতে পারো। হি ওয়াজ অলসো কনফার্ড মেনি আদার অ্যাওয়ার্ডস, আরও অনেক পুরস্কার পেয়েছিলেন। ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি, কম্পানিয়ন অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার, এরকম টাইপের অনেক উনি পুরস্কার পেয়েছিলেন। নিডলেস টু সে, এটা পড়ার প্রয়োজন মনে পড়ে না, হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট এভার বর্ন ইন আওয়ার কান্ট্রি। উনি ছিলেন সবচেয়ে বড় মহান একটা বিজ্ঞানী আমাদের দেশে জন্মগ্রহণ করেছিলেন। গ্রেটেস্ট, দি গ্রেটেস্ট, এটা অ্যাডজেক্টিভ, সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে। স্যার জেসি বোস wrote several books and published many research papers in leading science journals. অনেক বড় বড় যে সায়েন্স জার্নালগুলো থাকতো সেখানে ওনার লেখা বেরোতো। Some of his famous books are, কিছু বিখ্যাত বই ছিল, যেমন রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং, এরকম একটা বইয়ের নাম ছিল একটা, রেসপন্স অফ দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং। দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস, এটা নিয়ে উনি বই লিখেছিলেন। মেজর মেকানিজম অফ প্ল্যান্টস, এটা নিয়ে একটা বই লিখেছিলেন 1928 সালে, যেটা পাবলিশড হয়েছিল। ইন 1896 বোস রোড নিরুদ্দেশের খোঁজে। 1896 সালে বোস বাংলায় বই লিখেছিলেন নিরুদ্দেশের খোঁজে, অ্যাজ সায়েন্স ফিকশন। এটা ছিল একটা সায়েন্স ফিকশন, কল্পবিজ্ঞান। ইনফ্যাক্ট হি ওয়াজ দ্য ফার্স্ট রাইটার অফ দ্য সায়েন্স ফিকশন ইন বাংলা। এবং যেটা আগে বলেছিলাম যে বাংলাতে প্রথম কল্পবিজ্ঞানের লেখক যদি কাউকে ধরা হয় সেটা হচ্ছে জগদীশ চন্দ্র বোস। In November 1917, Bose founded Bose Institute. উনি বোস ইনস্টিটিউট বলে একটা তৈরি করেছিলেন at his own house, নিজের বাড়িটাকে, ইন ক্যালকাটাতে। He donated Bose Institute to the nation of research on science. এবং উনি পুরো বাড়িটা এবং ওনার যে বোস ইনস্টিটিউট তৈরি করেছিলেন উনি দেশকে দান করেছিলেন
বিজ্ঞানের উপর রিসার্চ করার জন্য। দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট ব্রেথ হিজ লাস্ট, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন উনি, নিয়েছিলেন 23শে নভেম্বর 1937, এবং তারপরে মারা যান। সো লাস্ট, এটাও তোমার ওয়ান টাইপ অফ অ্যাডজেক্টিভ। তো এখানে তোমাদের বইতে অ্যাডভার্ব সম্বন্ধে অনেকগুলো জিনিস এখানে আলোচনা করে দিয়েছে। অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব কজ অ্যান্ড এফেক্ট, হ্যাঁ, ইন্ট্রিগেটিভ অ্যাডভার্ব। তো এখানে এটা সম্বন্ধে আমি অ্যাডভার্বের ক্লাস আমাদের একটা করা আছে, সেটা তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি ওটাকে দেখে নেওয়ার জন্য, যাতে করে তোমাদের অ্যাডভার্ব সম্বন্ধে যাবতীয় কনফিউশনটা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যায়। এখানে তোমাদের অ্যাক্টিভিটি দেখবে 9 আর অ্যাক্টিভিটি 10, এখানেও একটা প্যাসেজের মতো দেওয়া হয়েছে। সেখানে অ্যাডভার্বগুলোকে তোমাদেরকে প্রথমে আন্ডারলাইন করতে বলা হয়েছে, তারপর সেটা কি কোন ধরনের, এখানে তোমাদের একটা দেখবে একটা মানে এদের মতো দেওয়া আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে, সেখানে অ্যাডভার্বের নাম বলতে হবে এবং ফাংশন। তা ফাংশনটা তোমাদের অলরেডি লেখা আছে বই, তোমাকে কোন ফাংশনের অনুযায়ী কি অ্যাডভার্ব হবে সেটা লিখতে হবে। তো আমি তোমাদের এখানে অ্যাডভার্বগুলো বলে দিচ্ছি, বাট ফাংশনের সঙ্গে এটা মিলিয়ে দিচ্ছি না। কি কি অ্যাডভার্ব আছে দেয়ারটা অলরেডি দেয়াই আছে। ডেইলি, ডেইলিটা হচ্ছে একটা অ্যাডভার্ব, অ্যাক্টিভিটি 9 কথা বলছি আমি। ডেইলি হচ্ছে একটা অ্যাডভার্ব। তারপরে আমরা পাবো দেখো নাও, নাওটা হচ্ছে অ্যাডভার্ব। নেক্সট সিরিয়াসলি, সিরিয়াসলি এটা হচ্ছে অ্যাডভার্ব। অনেক সময় মোডটাকেও আমরা অ্যাডভার্ব হিসাবে ট্রিট করে থাকি, মোডটাও অ্যাডভার্ব হিসেবে কাজ করানোর সময়। নেভার অ্যাডভার্ব, রুডলি অ্যাডভার্ব। তারপরে দেখতে পাবো আমরা অ্যাটেন্টিভলি, এটাও অ্যাডভার্ব। নেক্সট দেয়ারফর অ্যাডভার্ব, রিয়েলি অ্যাডভার্ব, অফটেন অ্যাডভার্ব, হোয়াই এটাও একটা অ্যাডভার্ব। তাহলে মোটামুটি অ্যাডভার্বগুলো তোমাদের বলে দিলাম। তারপর দেখো তোমাদের বইতেও কিন্তু লেখা আছে সুন্দর করে কোনটা কি ফাংশন হিসেবে কাজ করে। তাহলে তোমরা এটার সঙ্গে যদি বুঝে নিতে পারো, তাহলে এই উত্তরগুলো করতে তোমাদের খুব একটা অসুবিধা হবে না। প্লাস এছাড়া আমি নেক্সট যে ভিডিওটা তোমাদের বানাবো অ্যাক্টিভিটিস এবং রাইটিং অ্যান্ড গ্রামার নিয়ে, সেখানে এটা নিয়ে আমি তোমাদের আলোচনা করে দেবো। ওকে, তো সবাই ভালো থেকো, এবং এই ক্লাসটা, এই চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে করে তোমরা নেক্সট যে ভিডিওগুলো আমি করব সেগুলো তোমরা সরাসরি পেয়ে যেতে পারো। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।